আজ আমাদের গল্পের নাম দি মিস্টিরিয়াস পেইন্টিং। গল্পটি লিখেছেন উদীপ্ত রায়চৌধুরী। আমরা গল্পটি সংগ্রহ করেছি প্রতিলিপি থেকে। চলুন গল্পটি শুরু করি। আমাদের প্রত্যেকের জীবনে কিছু রহস্যজনক ঘটনা ঘটে থাকে, যাকে আমরা সাধারণত বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে তার যথাযথ ব্যাখ্যা খুঁজে থাকি। কিছু রহস্যের সমাধান মেলে, আর কিছু রয়ে যায় আনএক্সপ্লেইনড। যারা সৃষ্টি করে, যেমন ধরুন কেউ গল্প লেখে, কেউ ছবি আঁকে, আবার কেউ মূর্তি করে, তারা প্রত্যেকেই কাল্পনিক দৃষ্টিকে অনুভব করে। ঠিক যেমনভাবে যারা গল্প লেখে, প্রতিটি চরিত্রকে তারা অনুভব করে। কিন্তু কিছু কিছু সময় এই কাল্পনিক সৃষ্টিগুলি বাস্তব জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করে। আজকের গল্পটি সেই সৃষ্টিকে কেন্দ্র করেই। চলুন তাহলে গল্পটা শোনাই। কলকাতার শহরতলির একটি ছোট্ট ফ্ল্যাটে একজন চিত্রশিল্পী এক মনে এঁকে চলেছে একটি পেইন্টিং। কিছুক্ষণ চেষ্টার পরে সে চিৎকার করে বলে ওঠে, হচ্ছে না, হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। আমি কেন পারছি না, তাকে সেই সাদা ক্যানভাসে ফুটিয়ে তুলতে? আহ আমার এত বছরের উদ্ভাবনী সৃষ্টি কি শুধুই বৃথা যাবে? এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। তারপর তার মুখে ফুটে ওঠে করুণ হাসি। সে পেন্সিল কাটার একটি ছুরি হাতে তুলে নেয়, হাতের আঙুলে ছোট্ট করে স্পর্শ করে। তীক্ষ্ণ ধারালো ব্লেডের সামান্য স্পর্শে ফোঁটা ফোঁটা রক্ত পড়তে থাকে তার। সে তৎক্ষণাৎ একটি পাত্রে সেটি সংগ্রহ করে এবং পুনরায় এক মনে আঁকতে থাকে তার সেই অসম্পূর্ণ চিত্রটি। ওয়াও, হোয়াট এ পেইন্টিং! আই হ্যাভ টু বাই দিস, ইট ইজ অ্যামেজিং। মুখের কথা শেষ হতে না হতেই এই বক্তব্যটি যিনি করেছিলেন তার পাশে এসে দাঁড়ান স্বনামধন্য আর্টিস্ট প্রফুল্ল সেন শর্মা। তিনি ফাইন আর্টস ডিপার্টমেন্টের একজন প্রফেসর এবং নামকরা পেইন্টার। তার প্রতিটি আঁকা ছবি কোটি কোটি টাকায় বিক্রি হয়। শুধু দেশেই নয়, বিদেশেও তার যথেষ্ট নামডাক, প্রভাব, প্রতিপত্তি, জনপ্রিয়তা তার আকাশ ছোঁয়া। আজ তাদের কলেজে একটি আর্ট গ্যালারির আয়োজন করা হয়েছে, যেখানে স্টুডেন্টের এবং টিচারদের আঁকা বিভিন্ন ছবি সাজানো। বহু বিত্তমান ব্যক্তিরা আসেন এবং পছন্দ করে তাদের পেইন্টিং রীতিমতো প্রচুর মূল্যের বিনিময়ে কিনে নিয়ে যান। আপনার ছবিটা পছন্দ হয়েছে বুঝি? মন্তব্য করেন প্রফুল্ল। এটা কি আপনার আঁকা ছবি? জিজ্ঞেস করলেন সেই ব্যক্তিটি। এই সৃষ্টি আমার হাতেই তৈরি, তবে এর কিছু বিশেষত্ব আছে, বললেন আর্টিস্ট প্রফুল্ল। ঠিক কী রকম? জিজ্ঞেস করলেন সেই লোকটি। আগে একটি কথা বলতে ভুলে গেছিলাম। এই পেইন্টিংটি একটি অসামান্য রূপসী নারীর। তার ঘন কালো কেশবিন্যাস দেখে মনে হচ্ছে যেন ঝড়ের আকাশে জমে থাকা একগুচ্ছ কালো মেঘ। তার কামনাময় ওষ্ঠ যুগল লাল রঙে আঁকা। এক নজরে দেখলে যেন মনে হবে সেটি রক্তে রাঙা। মুখে এক চিলতে হাসি। সবচেয়ে আকর্ষণীয় তার চোখ দুটি, সেটি যেন ভীষণ জীবন্ত। সেই চোখে রয়েছে অখণ্ড নীরবতা। সেই চিত্রে রহস্যময় নারীর আশেপাশে রয়েছে কিছু অস্পষ্ট কালো ছায়া, যেটা এই ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে যেন। আর্টিস্ট প্রফুল্ল স্মিথ হেসে জবাব দিলেন,
দাদা, এই ছবি কিন্তু কথা বলে। শুধু তাই না, একে যদি একটু ভালোবাসতে পারেন, এই নারী আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করতে পারে। এর নাম তাই দিয়েছি কামিনী। আরে মশাই, আপনি কি মজা করছেন আমার সাথে? না, আমি মজা করছি না, আমি মজা করি না, কারণ আমি সেটা করতে পারি না। আমি মিস্টার লাহিড়ী, তন্ময় লাহিড়ী। বলুন, ওটার দামটা কত? দাম? এর ন্যায্য দাম কি আপনি দিতে পারবেন মিস্টার? এর দাম যে কোটি টাকা দিলেও হবে না মিস্টার লাহিড়ী। আপনি গুণী মানুষ, শিল্পের কদর বোঝেন, তাই এটা আপনাকে উপহার দিলাম আমি। কিন্তু মনে রাখবেন, আমার কামিনীকে কিন্তু যত্নে রাখবেন। এ আমার এক অভিনব সৃষ্টি। বললেন আর্টিস্ট প্রফুল্ল। আপনি চিন্তা করবেন না, একে আমি যত্নে রাখবো আমার বেডরুমের ওয়ালে। এই বলে পেইন্টিংটা নিয়ে বিদায় নিল সেই যুবকটি। তার চলে যাওয়ার পথে এক দৃষ্টিতে তাকিয়ে রইল দুটি কৌতূহলী চোখ। সেই চোখে জল, মুখে নিষ্ঠুর হাসি। নিজের মনেই বলে উঠলেন আর্টিস্ট প্রফুল্ল, আসবে জানি আবার ফিরে এই গরিবের মায়াগৃহে। আজকাল তন্ময়ের প্রায়শই মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে। দক্ষিণ কলকাতার একটি সুদৃশ্য দোতলা বাড়িতে তার স্ত্রীকে নিয়ে থাকে। বাবা আগেই গত হয়েছিলেন। তার মা এই মুহূর্তে তার মামার বাড়িতে ঘুরতে গেছেন। যথারীতি আজও তন্ময়ের ঘুম ভেঙে গেল। সে অনুভব করল একটু আগে অবধি অঘোর ঘুরে ঘুমিয়ে থাকা তার স্ত্রী হঠাৎ মাঝরাতে উঠে তার দেওয়ালে টানানো সদ্য কেনা পেইন্টিংটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দক্ষিণের খোলা জানলা থেকে বয়ে আসা হাওয়া তার চুলগুলোকে এলোমেলো করে দিচ্ছে। তার পরনে রাতের পোশাক। তন্ময় ধীরে ধীরে তার স্ত্রীর কাছে গেল এবং জিজ্ঞেস করল, এত এত রাতে এখানে দাঁড়িয়ে কি করছো? ঘুম আসছে না বুঝি? তার স্ত্রী ধীরে ধীরে তার দিকে মুখ ফেরালো। কিন্তু এ কি? এ তো তার স্ত্রীর মুখ নয়। এই মুখটা তার ভীষণ চেনা, কিন্তু কোথায় যেন দেখেছে সেই মুহূর্তে ঠিক মনে করতে পারল না সে, কারণ ভাবার অবকাশও তো পায়নি। আতঙ্কে তার সারা শরীর শিরশির করে উঠল যেন। তার স্ত্রীর শরীর, সেই অচেনা নারী মুখটি হঠাৎ প্রচণ্ড শব্দে বিকট একটি হাসি হেসে উঠল। একটানা দীর্ঘ, অথচ সেই কঠিন হাসির ঝনঝনের শব্দ সব ভেঙে পড়ল জানলার কাঁচ। সেই নিদারুণ শব্দে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নিজের কান দুটি চেপে ধরল, যাতে সেই শব্দ তার কানে পৌঁছাতে না পারে। কিন্তু বৃথা চেষ্টা। সে চিৎকার করে বলে উঠল, আর সহ্য করতে পারছি না এই অসহ্য যন্ত্রণা। বলতে বলতে সে বিছানায় লুটিয়ে পড়ল। আরে উঠো, সকাল হয়ে গেছে তো, কতক্ষণ ঘুমাবে? পরের দিন সকালে চাটা খেয়ে নাও। তার ঘুম ভাঙল স্ত্রীর মিষ্টি কণ্ঠে, তার হাতে চা। ঘুম ভাঙতেই সে চকিতে তাকালো তার স্ত্রীর দিকে। না, সবই তো ঠিক আছে। তারপর কি একটা মনে হতেই সে তাকালো তাদের বেডরুমে টাঙানো ছবিটার দিকে। অপলক দৃষ্টিতে তাকিয়ে সেই কামনাময় নারী, কিন্তু তার চোখ দুটি আরো জীবন্ত। সে সবকিছু মনের ভুল ভেবে উড়িয়ে দিতে চাইল, কিন্তু কেন জানি না পারল না। তুমি
ঠিক আছো তো? সে তার স্ত্রীর হাতটি শক্ত করে ধরে জিজ্ঞেস করলো। হ্যাঁ, আমি তো ঠিক আছি, কিন্তু তোমার কি হয়েছে? এমনভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? ও না, না, কিছু না, বোধহয় দুঃস্বপ্ন দেখেছিলাম। এরপর যথারীতি স্নান খাওয়া দাওয়া সেরে সে অফিসের উদ্দেশ্যে যাত্রা করলো। তন্ময় একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। সকাল থেকে রাত অবধি তার কাটে কর্মব্যস্ততায়, কিন্তু আজকের দিনটা ছিল একটু অন্যরকম। দুপুরে তার কাছে একটি ফোন কল এলো বাড়ি থেকে। তুমি তাড়াতাড়ি বাড়ি এসো প্লিজ, আমার ভীষণ ভয় করছে। কি কি ব্যাপার? তো ভয় পাচ্ছ কেন? কি হয়েছে খুলে বলো আমায়। ফোনে বলা যাবে না, তুমি আগে বাড়ি এসো। ঠিক ঠিক আছে, আমি আমি আসছি সন্ধ্যার মধ্যে। তুমি ভয় পেও না প্লিজ। এই বলে ফোনটা রাখলো তন্ময়। তাকে ভীষণ চিন্তাগ্রস্ত লাগছিল, কিন্তু কিছুদিন ধরেই যা সব ঘটনা ঘটে চলেছে বাড়িতে, সেটা যথেষ্ট ভয়েরই বিষয় বটে। কোনো রকমের সমস্ত কাজ ছেড়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কলিং বেলের শব্দে তন্ময় স্ত্রী দরজাটা খুলে দিল। তন্ময় ভিতরে আসতেই লক্ষ্য করলো আজ যেন বাড়ির পরিবেশ বড্ড থমথম। সাধারণত এই সময় তার স্ত্রী টিভিতে বিভিন্ন অনুষ্ঠান দেখে, কিন্তু আজ সেটাও বন্ধ। সবচেয়ে অবাক হলো তার পরিচিত স্ত্রীর সাজ পোশাক দেখে। তার পরনে লাল শাড়ি, পিটকাটা ব্লাউজ। দরজাটা বন্ধ করতেই সে তন্ময়কে কামনাদীপ্ত দৃষ্টি মেলে বলল, তুমি ফ্রেশ হয়ে রুমে এসো, কথা আছে। তন্ময় তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকলো হতচকিত বিহ্বল দৃষ্টিতে। সে যেন তার নিজের স্ত্রীকে ঠিক চিনতে পারছে না। ফ্রেশ হয়ে এসে ডাইনিং টেবিলে এসে বসলো। হঠাৎ কিচেন থেকে ভেসে এলো এক তীক্ষ্ণ আর্তনাদ। তৎক্ষণাৎ সে ছুটে গেল, আর যে দৃশ্য দেখলো তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। সে দেখতে পেল স্ত্রীর মাথা ঠিক পিঠের দিকে ঘোরানো, দুই চোখের মণি সাদা। রেনরিনে গলায় হাসতে হাসতে তুই হাত বাড়িয়ে বলে উঠল, কবে থেকে অপেক্ষা করে আছি এক যুবকের। আয়, আমার কাছে আয়, আমায় আদর কর, তৃপ্ত কর আমায়। তুই হাত বাড়িয়ে শূন্যে ভাসতে ভাসতে এগিয়ে আসতে লাগলো সেই তন্ময়ের দিকে। সে ভয় পিছিয়ে এলো। হনুমানজিকে সে ভীষণ শ্রদ্ধা করে, প্রতিদিন তার পুজো করে সকাল সন্ধ্যা। এই গুণটি তার মায়ের জন্য সে শিখতে পেরেছিল। সে মনে মনে হনুমান চল্লিশা পাঠ করতে শুরু করলো। কিছুক্ষণ পরেই তার স্ত্রী অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কামিনী, এর আরেক নাম কাম পিশাচিনী। পিশাচ সম্প্রদায়ের সবচেয়ে ভয়ঙ্কর এবং নিষ্ঠুর সেই আর্টিস্ট ব্যক্তিটি কাম পিশাচিনীর সাধনার সিদ্ধ হস্ত। এর সাধনা করলে সুখ, সাফল্য, ঐশ্বর্য, কামনা, বাসনা, নাম, যশ সবই পাওয়া যায়। শুধু সারা জীবন তাকে নিয়ে থাকতে হবে। সামান্য ভুল বা অন্য নারীর সংসর্গ ডেকে আনতে পারে অভিশাপ, আমৃত্যু, নরকের কারাগারে বন্দী হয়ে থাকতে হবে। আর্টিস্ট ব্যক্তিটি কাম পিশাচিনীকে তার মডেল হিসাবে ব্যবহৃত করত এবং তার ছবি আঁকত, কিন্তু তাকে লাল রং হিসেবে ব্যবহার করতে হতো শরীরের তাজা রক্ত। সেই ছবিগুলি যারাই কিনতেন তারা কাম পিশাচিনীর শিকার হতেন। কিছুদিন পরে পাওয়া যেত তাদের দেহ। তারা জীবিত থাকতেন, কিন্তু কোমা স্টেজে চলে যেতেন, কারণ তাদের আত্মা বন্দী হয়ে থাকতো সেই পেইন্টিংয়ে। পাজাখোলা করে তার স্ত্রীর দেহটি তন্ময় নিয়ে আসে তাদের বেডরুমে। চোখে জলের ঝাপটা দিতেই তার জ্ঞান ফেরে। ধর্মর করে উঠে বসে
সে বলে, আমার কি হয়েছিল? কিছু না গো, তুমি হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছিলে। এখন ঠিক আছো তো? অনেক রাত হলো, এবার চলো ঘুমিয়ে পড়ি। এই বলে তন্ময় গুড নাইট বলে ঘরের বাতি অফ করে দিল। কিন্তু কেউ লক্ষ্য করলো না সেই সময় পেইন্টিংয়ের সেই লাক্ষ্যময় নারীর মুখে ফুটে উঠল করুণ হাসি। রাত ঠিক 2টো। তন্ময় হঠাৎ অনুভব করলো তার সারা শরীরে কেউ যেন হাত বুলিয়ে চলেছে। সে কিছু বলতে যেতেই তার ঠোঁট দুটিকে চেপে বসলো আরেকটি ছোট। সে বুঝতে পারলো না হঠাৎ করে তার স্ত্রী এরকম কামোদ্দীপক হয়ে উঠল কেন। অন্ধকারে যতটুকু বোঝা যায় তাতে বোঝা গেল তার উপরে শুয়ে থাকা নারী মূর্তিটি তাকে পাগলের মতো জড়িয়ে ধরে আছে। তন্ময়ও আর পারল না, সেও তাকে জড়িয়ে একইভাবে আদর করতে শুরু করলো। তারপরে হঠাৎই এক অচেনা নারী কণ্ঠটি বলে উঠল, তুই শুধু আমার, এই শরীরের ওপরে আর কারোর কোনো অধিকার নেই। বিপদের গন্ধ পেতেই সে মনে মনে হনুমানজিকে স্মরণ করতে শুরু করলো। হঠাৎই এক বিকট শব্দ করে সেই নারী মূর্তিটি ছিটকে সরে গেল। ক্রুদ্ধ কণ্ঠে গগন বিদারী চিৎকার করতে শুরু করলো। তন্ময় 2 কান চেপে এবার জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলো। ঘরে তখন রীতিমতো যুদ্ধ শুরু হয়েছে যেন অশুভ শক্তি এবং শুভ শক্তির। হঠাৎ তার স্ত্রী 2 পা এবং 2 হাতে ভর দিয়ে দেওয়ালে উঠতে শুরু করলো, অনেকটা টিকটিকির মতো। তন্ময় ছুটে গিয়ে তার পা ধরে মন্ত্র উচ্চারণ চালিয়ে যেতে লাগলো। তার স্ত্রীর মুখ দিয়ে অসভ্য ভাষায় কথা বেরোতে লাগলো। তুই কেমন পুরুষ, এমন পুরুষ তুই যে আমাকে সন্তুষ্ট করতে পারিস না? ওকে এবং তোর স্ত্রীকে আমি নিয়ে যাব নিজের দুনিয়াতে, সেখানে তোরা সারা জীবন আমার বন্দী হয়ে থাকবি। তার স্ত্রীর দেহে ভর করেছে এক অশুভ শক্তি। তাকে তো বাঁচাতেই হবে, সাথে নিজেকেও রক্ষা করতে হবে এই দুষ্ট আত্মার হাত থেকে। ঘরের ভেতর প্রবল ঝড় উঠল, আসবাবপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়তে লাগলো। অকস্মাৎ তার স্ত্রী তাকে ধরে শূন্যে উঠে দাঁড়ালো। বেশি হলো এক ভৌতিক কণ্ঠস্বর, পারবি না, কিচ্ছু করতে পারবি না। ওদের ক্ষমতা কতটুকু তা আমার জানা আছে, আমি তোদের নিয়ে যাবই। তন্ময় উত্তেজিত কণ্ঠে বলে উঠল, শুভ শক্তির কাছে বারবারই হার মেনেছে অশুভ শক্তি। সেই শুভ শক্তির কাছে তোরা তো নস্যি মাত্র। আরো তীব্রভাবে উচ্চারিত হতে লাগলো তার মুখ দিয়ে হনুমান চল্লিশার মন্ত্র। ভূত পিশাচ নিকট নেই আবু মহাবীর জব শোনা। হনুমান চল্লিশার এই স্থানের শ্লোকটি উচ্চারিত হবার সাথে সাথে স্ত্রীর দেহে ভর করা পিশাচটি তন্ময়কে ছাড়তে বাধ্য হলো এবং ভয়ে 2 পা পিছিয়ে এলো। তন্ময় মন্ত্র উচ্চারণ চালিয়ে যাওয়ার সাথে সাথে টানতে টানতে তাকে নিয়ে চলল ঠাকুর ঘরের দিকে। কোনো ক্রমে সেখানে পৌঁছাতেই তন্ময় হাতে তুলে নিল শঙ্খটি। সেটি মুখের কাছে ধরে বাজাতেই তার স্ত্রীর মুখ দিয়ে বেরিয়ে এলো গগন বিদারী আর্তনাদ। তার মুখ দিয়ে নির্গত হলো কুণ্ডলীকৃত কালো ধোঁয়া। সেটি দ্রুত গিয়ে মিলিত হলো পেইন্টিংয়ের ভেতরে থাকা সেই নারীর মধ্যে। তার স্ত্রীর দেহ ত্যাগ করলো কাম পিশাচিনী। সে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। তন্ময় তাকে কোনো রকমে সেখান থেকে উঠিয়ে নিয়ে এসে পবিত্র জল নিয়ে পেইন্টিংয়ের কাছে এলো। পেইন্টিংটি হাতে নিয়ে বাড়ির বাইরে এলো এবং গঙ্গা জলের পুরো বোতলটি ঢেলে দিল তার উপরে। প্রবল বিস্ফোরণে যেন কেঁপে উঠল গোটা বাড়িটি। পেইন্টিংটি জ্বলতে শুরু করেছে। ততক্ষণে দাউ দাউ করে জ্বলে উঠেছে পেইন্টিংটি। সেখান থেকে বেরিয়ে আসছে একরাশ কালো ধোঁয়া।
রাশি রাশি আটকে থাকা আত্মার আজ মুক্তি ঘটল, আর তার সাথে তন্ময় এবং তার স্ত্রী মুক্তি পেল কাম পিশাচিনীর হাত থেকে। আমি পারলাম না, আমি হেরে গেলাম, আমায় ক্ষমা করো কামিনী। তোকে পারতেই হবে। আমাকে আবার ফ্রেন্ড বন্দি কর তুই। আবার আঁকতে হবে তোকে আমায়। আমার শিকার চাই, নতুন শরীর, নতুন আত্মা। আজ আবার আর্টিস্ট প্রফুল্ল আঁকতে বসেছে। সামনে বসা একটি অস্পষ্ট ছায়ামূর্তি, তার কালো কোমর ছাপানো কালো কেশ যেন কোনো আগত অমঙ্গলের ইঙ্গিত। আমি আবার আসছি নতুন শিকারের সন্ধানে। কখনো কখনো শিল্পীর সৃষ্টি ভয়ানকভাবে জীবন্ত হয়ে ওঠে। কল্পনা শক্তি এবং ইচ্ছা শক্তি যখন এক হয়, তখন জন্ম নেয় কোনো নতুন বাস্তব। সেই বাস্তব হতে পারে ধ্বংসাত্মক কিংবা সৃষ্টিমূলক। এতক্ষণ শুনছিলেন দি মিস্টিরিয়াস পেইন্টিং। গল্পের কথক প্রফুল্ল ও তন্ময়ের চরিত্রে আমি অর্থাৎ প্রিয়ম, পিশাচিনী ও তন্ময়ের বউয়ের চরিত্রে শ্রেয়া। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন।